আজকে আমরা হচ্ছে আমার এনডিসি লাইফের প্রথম ফিজিক্স কুইজের প্রশ্নটা সলভ করব। এটা আমার কাছে অনেক স্পেশাল এই কুইজটা, কারণ এটা আমার প্রথম কুইজ ছিল, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এই কুইজে হচ্ছে আমি একটু বেশি মার্ক পাইছিলাম, 95 পাইছিলাম। আমাদের ওই সময় হচ্ছে সুলাইমান ওয়ালিদ খান স্যার ক্লাস নিতেন। স্যার ক্লাসে একটা কথা বলছিলেন যে কেউ যদি ম্যাথ বুঝে তাহলে সে ফিজিক্সে ভালো মার্ক তুলতে পারবে, কিন্তু 100 পারবে না, 100-তে 100 পাবে না। সো আমার ক্ষেত্রে এই কথাটা হচ্ছে মনে হয় সত্য হয়ে গেছিল। সি কে বলা হয়েছে -d, এর মানে সি এন্ড ডি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এটুকু আশা করি আমরা সবাই বুঝি, তাই না? একটা আরেকটার যদি সমান হয় এর মানে 0 ডিগ্রি, আর একটা আরেকটার যদি মানে নেগেটিভের সমান হয় তাহলে 180 ডিগ্রি হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আর মধ্যবর্তী কোণ 180 হোক বা 0 হোক, এরকম ভেক্টরের মধ্যে যদি হচ্ছে আমি ক্রস করি, অলওয়েজ আমার অ্যান্সার আসবে 0 ভেক্টর। 0 ভেক্টর কিন্তু, ঠিক আছে? দেন 0 ভেক্টরের সাথে যদি কাউকে ক্রস করি তাইলেও হচ্ছে তার অ্যান্সার আসবে 0 ভেক্টর। আচ্ছা, এইখানে একটু মানে অ্যান্সার হচ্ছে এখানে ঘ 0 দেওয়া। বাট আমি বলি যে 0 ভেক্টর লেখাটা মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ক্রস না, ক্রস ক্রস প্রোডাক্ট তো আমার অলওয়েজ একটা ভেক্টর দেয়, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন এত মানে কথা বলে করাই লাগে না। এখানে সি আছে, ক্রস আছে, -d ক্রস সি আছে। সো -d তো আগে থেকেই সি, -d তো সি বলাই তো আছে, তাহলে সি ক্রস সি যে কোনো ভেক্টরকে তার সাথে ক্রস করলে অ্যান্সার আসে 0, কারণ মধ্যবর্তী কোণ 0, তাই 0। সো এইটার 0 মানে 0 না, 0 ভেক্টর। সো 0 ভেক্টরের সাথে ক্রস করলে অ্যান্সার 0 আসবে। সহজ প্রশ্ন, মানে দেখেই দাগায় ফেলা যায়, এরকম কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল আসলে। আচ্ছা, 2 এ বলছে যে a ক্রস b এর মান, a ক্রস b এর মান হচ্ছে ab sin থিটা, আর এটা হচ্ছে a ডট b এর সমান, মানে ab cos থিটার সমান। সো sin থিটা সমান cos থিটা হয় হচ্ছে থিটা সমান π/4 এ। সেটা আসলে দেখেই মানে দাগায় ফেলা যায় এইগুলা। এই অবজেক্টিভ গুলো তুলনামূলক অনেক সহজ ছিল। আচ্ছা, সেই সময় হচ্ছে সম্ভবত 30 মিনিট থাকতো, 30 মিনিট টাইম থাকতো সলভ করার জন্য। 3 নম্বরে আমি অনেকবার এটা নিয়ে কথা বলছি যে কি বলে এটাকে, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, মানে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সমানও হইতে পারে যদি একই লাইনে হয়, সেই ক্ষেত্রে আর ট্রায়াঙ্গেল হবে না, বাট হ্যাঁ সমানও হইতে পারে যদি লাইন হয় আর কি। এ আছে, তারপরে এখানে বি আছে, সো সি, এই দুইটার যোগফল হচ্ছে সি। সো এটাও হইতে পারে যে এটার সমান হইলো সি এর, ঠিক আছে? আর মোস্ট অফ দ্য টাইম এটা বেশি হয়, কারণ ওই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, ঠিক আছে। 4 এ হচ্ছে আমাকে বলছে পি কিউ সরণ ভেক্টর মান বের করতে। এটা হয় কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, বা ও কিউ ও পি লিখতে পারতাম। সো কিউতে কি বলা, -1 2 -2। ভেক্টরকে অনেক সময় পয়েন্ট আকারে এভাবেও লেখা যায়। এটা থেকে 2 3 4 বিয়োগ দেওয়া লাগবে, করেসপন্ডিং বিয়োগ হবে। সো -3, দেন -1, দেন -6। আশা করি আমি ভুল লিখি নাই। আচ্ছা, পি কিউ সরণ ভেক্টর চাইছে -3 -1 -6, প্রথমটাই, ঠিক আছে? আচ্ছা, দেন দ্বিতীয় প্রশ্নটা আরো সহজ আসলে। পি স্থানাঙ্ক অবস্থান ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আনত? আমরা জানি এটা হয় আলফা। আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স বাই এ এর পুরো মানটা আর কি, মানে যেই ভেক্টরের কথা বলতেছি। তাহলে কজ ইনভার্স এক্স এর ভ্যালু কত হবে? এখানে পি যেহেতু বলছে মানে 2, আর এ এর ভ্যালু হবে কি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সেটা আমাকে ক্যালকুলেটরই হচ্ছে দিয়ে দিতে পারবে। কিছুটা করা যাবে আর কি ক্যালকুলেটর ছাড়া যদি কেউ করতে চায়। মানে ওই যে cos ইনভার্স 1/√2 এটা হচ্ছে 45। সো ওটার কাছাধারে হইলে 42, দেন ওইভাবে মানে 60 এর চেয়ে ছোট হইলে সেই ক্ষেত্রে, বা এটার চেয়ে অনেক বড় বাট 60 এর চেয়ে সামান্য ছোট, তখন 56, দেন ওইরকম ভাবে বের করা যায়। আর cos ইনভার্সের যে গ্রাফটা, এটা হচ্ছে বেসিক্যালি কি হয় যে শুরু হয় 1 থেকে, মানে আমার cos ইনভার্স 1 দিলে হইতেছে 0 আসে, তাই না? cos 0 সমান 1, তাহলে 0 আসে। দেন এখানে হচ্ছে যত কমবে এখানে তত বাড়বে, মানে উল্টা ওইভাবে সম্পর্ক থেকেও চাইলে বের করা যায়। আমি জাস্ট এমনি বলতেছি, এমন না যে ক্যালকুলেটর কারো কাছে নাই, ক্যালকুলেটর তো আছে। আচ্ছা, ক্যালকুলেটর থাকলে এই অ্যান্সারটা হচ্ছে কমেন্ট করে জানাইও তো, মানে যদি সময় পাও আর কি, ঠিক আছে? কমেন্ট অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে। দেন এই প্রশ্নটা হচ্ছে আমি ভুল করছিলাম, ওই যে বারবার বলতে থাকি 95 পেয়েছিলাম 100 এ। এই 5 মার্ক, এক একটা আর কি 20 মার্ক থাকে, সেটাকে 5 দিয়ে গুণ করে আর কি। 10টা অবজেক্টিভ, সিকিউতে 10। আচ্ছা,
সো এই অবজেক্টিভটা আসলে ভুল করার তেমন কোনো যুক্তি নেই, বাট ভুল তো ভুল। আচ্ছা দেখি এ আর সির মধ্যবর্তী কোণ চাইছে, এটা অ্যাকচুয়ালি তিনটার যে কোনোটাই হইতে পারে, বাট আমরা একটু দেখি যে কেন। আমাকে বলছে এ ডট বি 0, এর মানে বি এর সাথে এ হচ্ছে 90 তে আছে। লেটস সে বি হচ্ছে এক্স ভেক্টর হইতে পারে, তার সাথে এ ভেক্টর আছে 90 তে, ওয়াই ভেক্টর হইতে পারে, ঠিক আছে। দেন বি ডট সি, মানে বি এর সাথে সিও 90 তে আছে, এক্স এর সাথে তো জেড অক্ষ 90 তেই থাকে, তাই না? এটাও তো জানি। আচ্ছা, দেন বলছে এ আর সি এর মধ্যবর্তী কোণ, এখান থেকে দেখলে মনে হবে যে এটা তো 90, তাহলে তো হয়েছে। মানে সরি, এ আর সি, তাই না? এটা এ, এটা আমার সি, সো এটা তো 90, সো 90 তো আমার অ্যান্সার হবে, এটুক তো মানে এমনিই বোঝা যায়। আচ্ছা, জিরো কি হইতে পারে? জিরো আমার এই যে ওয়াই যেদিকে হইতে পারতো, যে আমার বি মানে এ যেদিকে হইতে পারে, সিও ওইদিকে, ঠিক আছে। এটাতেও তো হচ্ছে বি এর সাথে 90 হইতে পারে, তাহলে জিরো হবে। ঠিক আছে, আমি এভাবেই চিন্তা মনে হয় করছিলাম, এই জন্য আমি 0 আর 90 দেখায় ফেলছি। মানে 5/4ও হইতে পারে, কেন হইতে পারে, কিভাবে হইতে পারে? আচ্ছা, এই জিনিসটার মানে কি, যে এ বি এর সাথে পারপেন্ডিকুলার, আচ্ছা বি এর সাথে এ পারপেন্ডিকুলার, এবং সি এর সাথেও হচ্ছে বি পারপেন্ডিকুলার। আচ্ছা, আমার যে কোনো একটা তল, মানে যে কোনো একটা তল সারফেসের সাথে একটা ভেক্টর কি পারপেন্ডিকুলার হইতে পারে না? আমরা তো এটা জানি, তাই না? আচ্ছা, ওই সারফেসের কোনো একটা ভেক্টর যদি একটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়, এর মানে সে ওই সারফেসে যতগুলা ভেক্টর আঁকা যায়, যেভাবে যত ভেক্টর বানানো যায়, সবার সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে? মানে এইটা হচ্ছে যেমন, মানে আমার জেড অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সরি কে ক্যাপ, তার সাথেও পারপেন্ডিকুলার হবে, সবার সাথে পারপেন্ডিকুলার আসবে সম্পর্ক বের করতে গেলে। তাহলে যেটা বলতে চাইতেছি সেটা হইতেছে, ওই যে 2i ক্যাপ আর 3k ক্যাপ, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু আমরা বের করে দেখতে পারি, যে কোনো কিছু হইতে পারে। এরকম যে কোনো i ক্যাপ প্লাস যে কোনো k ক্যাপ, তার এই তলে যত ভেক্টর এরকম দেখানো যাবে, সবাই হতে পারে আমার এ আর সি এর ভ্যালু। ঠিক আছে, বি হচ্ছে পারপেন্ডিকুলার এ আর সি এর সাথে। তাহলে এর মানে কি, মধ্যবর্তী যে কোনো কোণ হইতে পারতো আসলে, এ আর সি যেভাবেই থাকুক একই তলে থাকবে। দুইটা ভেক্টর তো একটা তলে থাকতেই পারে, দুইটা ভেক্টর দিয়ে একটা তল বানানো যায়। তো সেইখান থেকে সেইটার সাথে হচ্ছে পারপেন্ডিকুলার হবে বি, এর মানে আমার তিনটাই হইতে পারে অ্যান্সার। ঠিক আছে, আমি এটা নিয়ে অনেক হয়তো বেশি কথা বললাম, এর কারণ হচ্ছে যে আমি একটু কনফিউশনে ভুল করে ফেলছিলাম, যে তাড়াতাড়ি করলাম, 1-2 দাগায় দিলাম। আচ্ছা, এরপরে বলছে দুইটা ভেক্টরের গুণফল সর্বদা ভেক্টর না, কারণ দুইটা ভেক্টরের গুণফল ডটকেও হচ্ছে গুণফল বলে। সো ডট হচ্ছে তো স্কেলার, এর মানে প্রথমটা বাদ। আর বলছে যে সর্বদা একই তলে অবস্থান করে, এটাও মিথ্যা, কারণ এ ক্রস বি হচ্ছে অন্য তলে থাকে। মানে একই তল বলতে এ বি যেই তলে আছে, এ বি যেই তলে আছে আমরা জানি এ ক্রস বি তার সাথে পারপেন্ডিকুলার তলে থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তো এই 1 আর 3 মিথ্যা, এর মানে অ্যান্সার হবে খালি 2, খালি 2। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি যেই কাজটা করলাম সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে আমার কোন কোন অপশন হবে না এটা আগে দেখছি। 8 বলছে দুটি ভেক্টর এ ও বি যে তলে অবস্থিত তার সাথে সি লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি কত হবে? তাদের লব্ধি 0 হবে, 0 হবে না, এ ও বি এর মধ্যে হবে, এ ও মাইনাস বি এর মধ্যে হবে। আচ্ছা, দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার সাথে সি লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি, মানে সি যদি এই তলে থাকতো, এ আর বি এর সেম তলে থাকতো, হইতে পারতো যে সি সমান হচ্ছে আমার এ প্লাস বি। আচ্ছা, আমার একই তলে থাকা ভেক্টরগুলো এরকম আকারে প্রকাশ করা যায়, যে ল্যামডা এ প্লাস, সরি মিউ এ প্লাস ল্যামডা বি, মানে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়, যেখানে মিউ আর ল্যামডা এরা হচ্ছে যে কোনো স্কেলার। এটা হচ্ছে একই তলে থাকলে, কিন্তু এখানে বলছে যে লম্বভাবে ক্রিয়াশীল, মানে একই তলে নাই, একটা তলের সাথে লম্ব হইলে সেটা ওই তলে নাই, এটা তো জেনারেল নলেজ। আচ্ছা, সেই ক্ষেত্রে থার্ড ভেক্টরের সাথে মানে যোগ করলে লব্ধি কখনোই 0 হবে না। যদি তিনটা ভেক্টর একই তলে থাকে সেই ক্ষেত্রে তাদের লব্ধি 0 হইতে পারে। যদি এ আর বি ও একই তলে থাকে সেই ক্ষেত্রে এ প্লাস বি 0 হইতে পারে, বাট সি যেহেতু অন্য তলে আছে, তাহলে সি মানে সি যদি নন জিরো হয় তাহলে তো আর
মানে কোনো ভেক্টর শূন্য ভেক্টর হইলে তো সেটা লম্বভাবে আছে না কোনভাবে আছে ওটা সার্টেনলি বলা যায় না। সো মানে আমরা চিন্তা করতেই পারি যে সি অশূন্য। তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সার কোনোদিন শূন্য হবে না। তো অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে? ছোট প্রশ্ন, আমি জানি যে সহজ, এগুলা দেখলে হচ্ছে লোকজন এমনিই পারে। আমার কাছে এই প্রশ্নটা ভাল লাগছিল তুলনামূলক। এটা বারবার মনে হয় যে অ্যাডমিশনেও দিতে পারে। বলছে যে এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয় সি এর মান কত? আমরা জানি একক ভেক্টর মানে তার যে মান আছে সেই মানটা হচ্ছে 1। 0.68 এর কাছাকাছি ধরে আমরা একে অ্যান্সার ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে? এই অবজেক্টিভটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ একক ভেক্টরের সংজ্ঞা ইউজ হইতেছে। সো এরকম ছোট, ছোট সংজ্ঞা দিয়ে কিছু আসতেও পারে। একজন লোক সে পূব দিকে লেটস সে পূব দিকে 4 মিটার পার সেকেন্ড সাইকেল চালিয়ে যাওয়ার মুহূর্তে তার উপর বৃষ্টির ছাতা এত কোণে ধরে রাখলে বৃষ্টির প্রকৃত বেগ কত? আচ্ছা। সো আমরা জানি সে এদিকে গেলে তার উল্টা দিকে বাতাস কাজ করবে। আর বৃষ্টি আমি বললাম যে উপরে থেকে নিচে পড়তেছে ভি। আর দেন হচ্ছে বলছে কি সে ছাতা এত কোণে ধরে রাখছে। যদি কিছু না বলে এর মানে ছাতা উলম্বের সাথে ধরছে। সেখানে 33.7 ডিগ্রি আছে, এটা 33.7 ডিগ্রি এখানে। আর আমরা এর মানে 10 নিলেই হয়ে যাবে। এটুকের ভ্যালু 4 আসবে, এটুকের ভ্যালু ভি। তাহলে 10 33.7 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 বাই ভি। 5.99 আসছে, সো সেটাকে আমরা বলতে পারি 6। আচ্ছা, আয়ত একক ভেক্টর কাকে বলে? আয়ত একক ভেক্টর হচ্ছে ওই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আর তারপর বলছে যে দুইটি ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মান অপেক্ষা ছোট হতে পারে, হইতেই পারে। আমরা জানি সর্বনিম্ন পি মাইনাস কিউ হতে পারে আর সর্বোচ্চ পি প্লাস কিউ হতে পারে। সো লব্ধির মান এর মধ্যে হবে। হইতেই পারে যে পি মাইনাস কিউ এটা আমার পির চেয়ে ছোট বা কিউর চেয়ে ছোট। ঠিক আছে? সো ইয়া পসিবল। আর দেন গতে বলছে যে F1 2 এদেরকে হচ্ছে আচ্ছা F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু আর এটা লিখতে বলছে। সো আমরা করব কি এই ধরনের প্রশ্নে অলওয়েজ চেষ্টা করব যে করার ভেক্টর ফর্মে নিয়ে তারপরে ম্যাথ করার। আমরা জানি মনে হয় যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে যদি এভাবে থাকে, লেটস সে এখানে আছে এফ, মান এফ, আর এটা আছে থিটা, তাহলে আমরা এটাকে এই এফ ভেক্টরটাকে বলতে পারি এফ কস থিটা আই ক্যাপ প্লাস এফ সাইন থিটা জে ক্যাপ। এফ কস থিটা কাজ করতেছে এক্স অ্যাক্সিস বরাবর আর এফ সাইন থিটা কাজ করতেছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর মান পেয়ে গেলে একক ভেক্টর দিয়ে গুণ দিলেই তো ওই দিকের ভেক্টর পাওয়া যায়। আর এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা আছে এটাই তো আমার এফ ভেক্টরটা। তো F1 প্লাস F2 করতে বলছে। F1 ভেক্টরকে আমি কি লিখতে পারি? 100 মান দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে মান, সরি এই যে মান 100 দেওয়া, মধ্যবর্তী কোণ x অ্যাক্সিস এর সাথে 60 দেওয়া। সেটা দেখেই আসলে আমাকে এভাবে করে ফেলা উচিত। এটা আই ক্যাপ হবে। অনেকে এগুলো হচ্ছে ওই লম্বাংশ উপপাদ্য দিয়ে করে, একই জিনিস কিন্তু আসলে। লম্বাংশ উপপাদ্য বেসিক্যালি তুমি আই ক্যাপ জে ক্যাপ না বলে ডিরেক্ট এটা কজ এটা কজ এটা কজ ওইভাবে লিখতেছো, আর তেমন কিছুই না। আচ্ছা যাক, সো এটার সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। F2 হবে কত? আমরা এক্স অ্যাক্সিসের সাথে কোনটা নিব? ঠিক আছে, অন্যগুলা নিব না, মানে একদম এই কোনটাই নিব যে এক্স অ্যাক্সিসের সাথে কত আছে। আচ্ছা তাহলে 90 আর 30 মানে কি? 120। সো ওটা আছে, সরি ওটার মান তো আবার 80। তাহলে 80 কজ 120 আই ক্যাপ প্লাস 80 সাইন 120 জে ক্যাপ। তারপরে হচ্ছে ওই যে বলছে এই দুইটার যোগফল আর লিখতে, আমি আর লিখলাম না, ইজি, টু ইজি। F1 প্লাস F2 করবো, আই ক্যাপের সাথে আই ক্যাপের পার্টের যোগ হয়ে যাবে, এই পার্ট এই পার্ট, আর জে ক্যাপের পার্টের সাথে জে ক্যাপের পার্টের যোগ হয়ে যাবে, দেন ক্যালকুলেটর অ্যান্সার দিয়ে দেবে। ঘ নাম্বারে বলছে চতুর্থ কোনো বল ব্যবহার করে যদি এমন ভাবে ক্রিয়াশীল করো যেন হচ্ছে বস্তুর কোনো স্মরণ না হয়। সো বেসিক্যালি বলতেছে কি যে এই তিনটা যে ভেক্টর আছে এখানে F1 F2 F3 তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরের যে লব্ধিটা থাকবে সেই লব্ধির বিপরীত দিকে যদি একই মানের একটা বল দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে গেছে। তো আমি করছিলাম কি যে আমি বললাম F1 F2 যেহেতু স্মরণ হবে না F3, আর কোথাও বলেও দেওয়া নাই যে আগে সমবেগে চলতেছিল,
সমবেগে চললে তখন আবার ওটাকে থামায় নেওয়া লাগতো। যাই হোক, চতুর্থ বলকে বললাম F4, ঠিক আছে? এই ৪ টা বল ভেক্টর সাম হবে 0। যদি 0 হয় এর মানে কোনো ত্বরণ নাই। আর যেহেতু আর কিছু বলা নাই যে স্থির বস্তু মেবি বলা আছে, কিছু না বললে স্থির। সো সেই বস্তুর উপর যেহেতু কোনো বল কাজ করতেছে না, কোনো ত্বরণ থাকবে না, কোনো সরণ হবে না, শেষ। প্রশ্ন এইটুকুই। যদি বলতো যে x অ্যাক্সিস বরাবর কোনো সরণ হবে না, তাহলে আমরা এমনভাবে দিতাম যে x অ্যাক্সিস বরাবর লব্ধি 0। যদি বলতো y অ্যাক্সিস বরাবর সরণ হবে না, তাহলে y অ্যাক্সিস বরাবর যে বলগুলো আছে তার সাম 0, শেষ। ঠিক আছে? আচ্ছা, এটা করা তো খুব একটা টাফ না। আমরা একটু আগেই f বের করে ফেলছিলাম যে, আচ্ছা আমি একবারে অ্যান্সারে লিখে ফেলি। মানে আমরা বুঝছি তো i ক্যাপ এর পার্টগুলো i ক্যাপ এর সাথে যোগ হবে। দেন এখানে 40 আছে f3 এর ভ্যালু 40। এটাকে কজে মানে আমরা কিন্তু আসলে যেকোনোভাবে বের করতে পারি। এই কোণ নিয়ে করতে পারি, সরি। এই কোণ নিয়ে কজ নিতে পারি। আবার এভাবেও নিতে পারি যে এটা তো উল্টা দিকে, সো এইটুকুর কজ নিলাম। এটা যেমন 37 আসবে। যাক, জাস্ট বলতেছি আরকি যেকোনোভাবে আমরা জাস্ট ভেক্টরটা বুঝলেই হলো যে এই যে ভেক্টরটা আছে, এই যে 40 আছে, এটা এইদিকে আর এইদিকে হবে। তো তার মানগুলা বের করব। এটা একটা অতিভুজ। তার ভূমি আর লম্ব বের করব, শেষ। ঠিক আছে? ভেক্টর তো বেসিক্যালি জিওমেট্রি। আমরা হচ্ছে কিছু দৈর্ঘ্য যোগ করতেছি বা দৈর্ঘ্যের হিসাব করতেছি কোণের হিসাবে। এত কোণ হইলে ওই দৈর্ঘ্যটা কত। যাক, 40 আছে। আমি চাইলে বলতে পারি যে sin 53 বলে দিতে পারি। sin -53। যাক, এইভাবে বললে আবার লোকজন কনফিউজ না হয়ে যায়। কজেই নেই। কজে নেওয়ার একটা সুবিধা আছে। কজে নেওয়ার সুবিধা হইতেছে কি যে পরের পার্টটা আমি জাস্ট দেখেই বলে দিতে পারি যে জাস্ট এখানে কজের জায়গায় সাইন লেখা হবে। যদি আমি এক্স অ্যাক্সিস এর সাথে কোণটা নেই সেই ক্ষেত্রে। সো এটা যেহেতু ক্লকওয়াইজ, এটা কিন্তু ক্লকওয়াইজ। এর মানে কোণটা হবে নেগেটিভ। ত্রিকোণমিতির কোণ হবে নেগেটিভ। তাহলে cos -90 + 53 মানে 143। যাক। সো এটা এইটুক হবে i ক্যাপ। এইটুক i ক্যাপ। আর এই পুরাটা নেগেটিভ হবে আরকি। f ওইদিকে গেলে f4 যদি এদিকে পাঠায়, মানে একদিকে রেখে বাকি এদিকে পাঠায় দেই, তাহলে মাইনাস অফ f1 + f2 + f3 আরকি। সো আমরা একবারেই করে ফেলি। f4 = মাইনাস অফ এটা আর মাইনাস অফ এইখানে জাস্ট হচ্ছে আমার সাইন বসবে। তো এটা কিন্তু মানে আমি যারা এগুলো মানে সহজে বোঝে, আমার মনে হয় ওরা দেখে হচ্ছে হাসতেছে যে এত সহজ প্রশ্ন মানে দিছে এনডিসি তে, সেটা আবার কেউ সলভ করতেছে। ছি! এরকম হাসতে পারে কেউ চাইলে। কিন্তু প্রশ্ন কিন্তু আহামরি এইগুলাই থাকে যে অমুক ভেক্টরের লব্ধি কত? ভেক্টরের এই চ্যাপ্টার থেকে। আরেকটা অংশ থাকে ক্যালকুলাসের কয়েকটা প্রশ্ন দিছে। ওগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। যে বিভিন্ন ফাংশন দিয়ে স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্ট এরকম কিছু বের করা লাগে। স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হয়, কার্ল আর ডাইভারজেন্ট ভেক্টর ফাংশনের হয়। ঠিক আছে? সো ওইগুলা বের করা রিলেটেড কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন চাইলে দেওয়া যায়। ওগুলো আমরা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সলভ করব না। এই প্রশ্নটা অনেক মানে সহজ ছিল, আমি নিজেও জানি। ভেক্টর ফর্মে নেওয়ার পরে কিন্তু আসলে আর কিছু লাগে না। এটাই অ্যান্সার হিসেবে রাখা যায়। কারো যদি তারপরও মনে হয় যে কোনটা বের করি, সেক্ষেত্রে কথার কথা যে আমার লব্ধিটা এখানে আসছে, f4 এখানে আসছে। এই যে মানটা ওটা দেখলাম এখানে আসছে। তাহলে আমরা এই কোণ বের করতে পারবো না? এটাও তো fx + fy i ক্যাপ j ক্যাপ এই ফর্মে আসবে। সো সেখান থেকে tan ইনভার্স y বাই মানে fy/fx সেখান থেকে মান ডিসাইড করতে পারবো। কিছু ক্ষেত্রে মানে অনেকে দেখা যায় এই জিনিসগুলো বুঝেই না যে এটা কোন অ্যাক্সিসে আছে, এটা কিন্তু ওই fx আর fy দেখলেই বোঝা যায়। সেকেন্ড অ্যাক্সিস মানে fx টা নেগেটিভ আছে আর fy টা পজিটিভ আছে। থার্ড অ্যাক্সিস মানে কি হবে? দুইটাই নেগেটিভ। ফোর্থ অ্যাক্সিস মানে কি? x পজিটিভ, y নেগেটিভ, fy নেগেটিভ। আর এখানে দুইটাই পজিটিভ, এই তো। সো অ্যাক্সিস একবার যদি কোণ বের করে ফেলি ওই tan ইনভার্স fy/fx দিয়ে, তারপরে হচ্ছে ওইখান থেকেই বুঝতে পারবো যে কোনটার সাথে কোণ, কত কোণ। যেমন এই কোণ যদি বের করি, সো এটা আমার fx, এটার হাইট হচ্ছে fy। সো এই কোণ বের করে ফেললে আমি পাই মাইনাস এটা করলে কিন্তু x অ্যাক্সিস এর সাথে কোণটা পেয়ে যাব। পাই মাইনাস থিটা করলে। বা কথার কথা এইখানে একটা কোণ বের করলাম এইটা। ঠিক আছে?
তাহলে সেই ক্ষেত্রে ওই যে π/2 প্লাস থিটা, তাও আবার নেগেটিভে, এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে? সো কোণ বের করতে মান আর কোণ যদি কারো বের করতে ইচ্ছা করে সেটা। আমি কেন জানি দেখছি যে লোকজন মানে ভেক্টর ফর্মে যে অ্যান্সার লেখা যায় এটার সাথে কেন জানি অত বেশি পরিচিত না। গাণিতিকভাবে বলছে কি, বল সময়ের সাথে চতুর্থ বল কি পরিমাণ কিভাবে ক্রিয়াশীল হলে, যেহেতু কি পরিমাণ আর কিভাবে আলাদা করে বলে দিছে, তাই আমার মনে হয় যে কোণ আর মানটা বের করে দেখানোটা ভালো। আচ্ছা, এইটা হচ্ছে মানে ক্যালকুলেটরে একবারেই বের করা যায়। কিভাবে? ক্যালকুলেটরে আমরা জাস্ট লিখবো যে ক্যালকুলেটরে যাব, কমপ্লেক্স মোডে সিলেক্ট করব, কমপ্লেক্স মোডে, দেন হচ্ছে 100 কোণ 60 প্লাস 80 কোণ 120 প্লাস 40 কোণ 143 ডিগ্রি ফর্মে আছে কিনা এটা দেখে নিব মানে ক্যালকুলেটরে। এখান থেকে হচ্ছে আমি একদম এক্স্যাক্টলি অ্যান্সার পেয়ে যাব। আর আমি মাইনাসটা সামনে দিয়ে রাখছি কারণ ওই তো এই লব্ধি, এটা হচ্ছে লব্ধি তিনটা বলের 2D ভেক্টরের, সেই লব্ধির নেগেটিভটা নিলে, নেগেটিভ বল যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে হচ্ছে লব্ধি 0 হবে। আচ্ছা, এই টেকনিকটা অবজেক্টিভের জন্য খুবই ভালো। যেই অ্যান্সারটা আসবে ওইটাকে হচ্ছে আবার অপশনে গিয়ে সিলেক্ট করা যায় যে কোন ফর্মে নিব। সো আমি r থিটা ফর্মে নিয়ে নিব আমার অ্যান্সারকে হচ্ছে r থিটা ফর্মে নিব, তাহলে r হবে আমার মান আর থিটা হবে আমার কোণ, তাহলে এক নিছি অ্যান্সার এটা। আচ্ছা, মান আসছে হচ্ছে 133, আমি সামনে মনে হয় নেগেটিভ দিয়ে নিছিলাম, হ্যাঁ, আর কোণ আসছে -80। তাহলে আমার যে লব্ধিটা আছে বা ফোর্থ যেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে ওইটা হবে সামওয়্যার হিয়ার, -80 যেহেতু এর মানে এই কোণটা 80, ক্লকওয়াইজ নিচের দিকে 80 আসবো, আর এই মানটা হবে 133.6 নিউটন। শেষ, এই হচ্ছে আমার অ্যান্সার। এটা আসলে মানে আমি তো অনেক বারবার রিপিট করতেছি, এই পুরো অ্যান্সার করতে অ্যাকচুয়ালি 20-30 মিনিটের বেশি লাগে না, 20 বা 25 মিনিটের বেশি লাগে না। কথা বলে বলে অবজেক্টিভ গুলো করা হয়েছে, তা না হলে আসলে ওই অবজেক্টিভ অনেকগুলা দেখেই দাগায় ফেলা যায় বেশিরভাগই। আচ্ছা ঠিক আছে, কারো কাছে কোনো প্রশ্ন এখানে হচ্ছে বুঝতে অসুবিধা লাগলে সে হচ্ছে কমেন্ট করতে পারো।